থাকলে তোমরা আস্ক করলে তখন এগুলো নিয়ে আমি আবার ডিসকাস করব, বা যদি যেটা বলতেছি যেটা নিয়ে তখনও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু আস্ক করবো। ফার্স্ট অফ অল হলো আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাকশন টু কম্পিউটার গ্রাফিক্স চ্যাপ্টার। সো তোমরা যদি একটু আহ আমাদের সিলেবাসটা একটু যদি আমরা যাই অ্যানাউন্সমেন্টে, এখানে দেখো, এখানে হলো আমাদের ডিটেলসই মোটামুটি বলা আছে যে ভেক্টর অ্যান্ড রেস্টার গ্রাফিক্স এই দুইটার ডিফারেন্স, যেটা আসলে আমাদের অলরেডি কুইজের কোশ্চেন ছিল। দেন স্ক্যান কনভার্সন বা রেস্টারাইজেশন কি, এগুলো তো আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, স্ক্যান লাইন কি, পিক্সেল কি, বা স্ক্যান কনভার্সনটা আসলে কি, এগুলো। সো বেসিক, মানে এগুলো আসলে তেমন ইম্পর্টেন্ট একদম ওইরকম কিছু না, মানে অত ডিটেলস এর তেমন কিছু জানার দরকার নেই আমার আসলে। বেসিক জিনিসপত্রগুলো জানলেই হবে। রেন্ডারিং পাইপলাইনের স্টেজেস গুলা, তো তোমাদেরকে বলেছিলাম যে আসলে সাইডে দেয়া আছে, তো ফিগারটা অথবা হলো তোমরা জাস্ট টাইটেল গুলো আর কি মনে রাখতে হবে যে কি কি স্টেজ আছে রেন্ডারিং পাইপলাইনের। এলিয়েজিং কি, এলিয়েজিং কে আমরা কিভাবে, মানে এলিয়েজিং এররটা কেন হয় আমাদের কম্পিউটার গ্রাফিক্সে, সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যে এন্টি এলিয়েজিং টেকনিক ইউজ করি, এইটা, এইগুলো সবকিছুই হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে ছিল। আর কিছু ম্যাথ ছিল আমাদের লাস্টের দিকে, ম্যাথ গুলো খুব ইজি ম্যাথ, মানে ওগুলো আসলে ওগুলোর বাইরে খুব কমপ্লিকেটেড কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নাই। ওগুলো একটু বুঝে বুঝে করো, যে মানে আমাদের পিক্সেল রেজলিউশনের সাথে প্রসেসিং স্পিডের কিভাবে রিলেশন, এই জিনিসটাই মেনলি ছিল আর কি ওইখানে ম্যাথ। তো ওইটা দেখলেই হবে, ইমেজ সাইজ কিভাবে ক্যালকুলেট করা হয়, এই জিনিসগুলো ওইখানে স্লাইডেই তো এক্সাম্পল দেওয়া আছে, ওই কয়টা প্র্যাকটিস করলেই হবে। তো এই ইন্ট্রোডাকশন টু কম্পিউটার গ্রাফিক্স আসলে এর বাইরে খুব ডিটেলস এ পড়াশোনা করার তেমন একটা দরকার নেই। ইভেন আমি এখান থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন তো বাদ দিয়ে দিছি, ডেফিনেশন অ্যাপ্লিকেশন এগুলো আসলে, বা ওই ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি, যে ঠিক আছে, মানে এগুলো যেহেতু খুব বেসিক জিনিসপত্র, আমাদের এগুলো টাইম ওয়েস্ট করার দরকার নেই। তো এখান থেকে এই সিলেবাসে মানে যা যা আছে এই জিনিসগুলো দেখলেই হবে। দেন আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদম যেটা দেখেছি, যে ডিডিএ অ্যালগোরিদম, ডিডিএ অ্যালগোরিদমে আমরা আসলে দুইটা কন্ডিশন দেখেছিলাম, যে কখনো আমি এক্স এর উপর ডিপেন্ড করে, মানে এক্স কে অলওয়েজ ওয়ান করে ইনক্রিজ করি আর ওয়াই কে তখন এম করে ইনক্রিজ করি। আদারওয়াইজ যদি আরেকটা রুলসে পড়ে এম এর ভ্যালুর উপরে -1 থেকে 1 এর ভিতরে যদি না থাকে, তখন আমরা আসলে ওয়াই কে ওয়ান করে ইনক্রিজ করি আর এক্স কে 1/m করে। তো এই কন্ডিশনটা ফুলফিল করে আমাদের ডিডি অ্যালগোরিদম যেটা আছে সেটাই, মানে বেসিক ডিডি অ্যালগোরিদমটাই আমরা শিখবো, ডিডি অ্যালগোরিদমের ম্যাথও আমরা শিখবো। ডিডি অ্যালগোরিদমের ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে সেগুলো আমাদের জানতে হবে, এখানে লেখাও আছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দা অ্যালগোরিদম। সো আমাদের ডিডি অ্যালগোরিদম কেন বেটার, কোন দিক দিয়ে বেটার, কোন দিক দিয়ে আমাদের এটা মানে অত ভালো পারফরমেন্স দেয় না, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। রিভাইজ ডিডিএ টা আমাদের এক্সক্লুডেড, তার মানে রিভাইজ ডিডিএ তোমাদের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে অনেক সময় আমাদের সব সময় আমরা যে ডিডিএ অ্যালগোরিদমটা ইউজ করি, ম্যাক্সিমাম টাইম ও আমাদের আসলে ইনক্রিজই করে, তো ডিক্রিজ করার যে ওয়েটা ওইটা আবার টেকনিকটা ডিফারেন্ট, সেইটা আমাদের আসলে সিলেবাসে নাই। সো অ্যাডভান্স ডিডিএ বলে আসলে কিছু তোমাদের পড়ানোই হয়নি, তো এটা নিয়ে চিন্তাও দরকার নেই, আমাদের স্লাইডেও নাই এটা। সো এটা অনেকে কোশ্চেন করে, কারণ প্রিভিয়াস সেমিস্টার কোনো গুলোতে হয়তো এটা নিয়ে কোশ্চেন ছিল, তো এটা এখন আর নাই আর কি। মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম, যেটা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম তো আমরা দেখেছি, বাট এটা উইথ এইট ওয়ে সিমেট্রি হলো আমরা মেইনলি দেখবো। এইট ওয়ে সিমেট্রি এখানে তোমাদেরকে যেসব দেখা দরকার, যে আসলে ডিডিএ বা মিড পয়েন্ট যেটাই বলো, এই অ্যালগোরিদম গুলার সিউডো কোড, দেন হলো ফ্লো চার্ট বা সিউডো কোড যে কোনো একটা শিখলেও হবে। আর এইট ওয়ে সিমেট্রি মানে আমাদের জোন কনভার্সন, জোন কিভাবে ফাইন্ড আউট করি, জোন কনভার্সন, এই জিনিসগুলো আসলে আমাদের লাগবে, এগুলো আমাদের লাইন ড্রয়িং অ্যালগোরিদমস এর মানে মিড পয়েন্টেরই পার্ট। তোমাদের এইখানে আমি একটা জিনিস বলবো, যে এখান থেকে আমরা একটু প্র্যাকটিস শিট থেকে দেখে আসি। প্র্যাকটিস শিটের ফার্স্টের দিকের ম্যাথ গুলো, যেমন প্রথম দুই, ফার্স্টের ম্যাথটা হলো রেন্ডারিং পাইপলাইনের ডেফিনেশন আর কি, আসলে রেন্ডারিং পাইপলাইন কি, প্রত্যেকটা স্টেজ গুলো এখানে স্টেট করতে বলছে বা মেনশন করতে বলছে, এটাই আর কি। পরের দুইটা ম্যাথ আসলে রেজলিউশন আর স্পিড সাইজের উপরে, যেগুলো আমাদের স্লাইডে সলভ করা, তো এখানে তেমন কিছু নাই আহামরি। 4 নাম্বার ম্যাথটা হলো ডিডি এর ম্যাথ। আর হ্যাঁ, 4 নাম্বার ম্যাথটা হলো ডিডি এর ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা হলো ডিডি এর ম্যাথ, মানে এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে এবং বিভিন্ন টাইপের ডিডি অ্যালগোরিদম, যেগুলো আমাদের নর্মাল ডিডি অ্যালগোরিদম দিয়ে করা যায়, এই টাইপের ম্যাথ গুলো এখানে দেওয়া।
সো এইখানে আসলে এইগুলো যদি তোমরা স্লাইডের ম্যাথ গুলো সলভ করো, আমার মনে হয় না এখানে কারো কোনো আটকানোর কথা, প্লাস বা প্লাস ক্লাস লেকচার যদি ফলো করো, দেন আমাদের ডিডি অ্যালগোরিদমের প্রবলেমটা কি, আমরা কি কি প্রবলেম ফেস করি, এই জিনিসগুলা। সো এইগুলো আসলে তোমাদের যেটা ডিডি অ্যালগোরিদমে আমরা কি কি প্রবলেম ফেস করি এটাও স্লাইডের লাস্টে দেওয়া আছে। এগুলো আমি এখন আর ডিসকাস করবো না, তোমরা দেখো, যদি কারো কোনো এরপর প্রবলেম হয় গুগল করতে পারো বা আমাকে আজ করতে পারো স্ল্যাকে, সমস্যা নেই। আর এখানে মোটামুটি সবই এরকম, তোমাদের এই জিনিসগুলো মানে এগুলো যদি জাস্ট দেখো, এখানে তেমন আহামরি চেঞ্জ করার মতো কিছু নাই, মানে আলাদা মেনশন করার মতো সবকিছু আমরা আসলে ক্লাসে কভার করা জিনিসপত্র। 9 নম্বরে যেটা বলা যে ইউজিং দ্য স্লোপ ইন্ডিপেন্ডেন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম ফাইন্ড দ্য ফার্স্ট 6 মিসিং পিক্সেল ভ্যালু স্টার্টিং ফ্রম সামথিং, এখানে দেওয়া আছে আর কি। আহ এখানে একটা জিনিস হলো, আমাকে বলছে স্লোপ ইন্ডিপেন্ডেন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। সো আমরা জানি স্লোপ ইন্ডিপেন্ডেন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম যদি আমাদের বানাতে হয় সেটা অবশ্যই এ টু এ সিমেট্রির উপর ডিপেন্ড করবে, কারণ আদারওয়াইজ তো আমরা জোন জিরোর জন্য খালি লাইন ড্রয়িং অ্যালগোরিদম শিখছিলাম এই পয়েন্টটা। তো স্লোপ ডিপেন্ডেন্ট বললে তখন হলো আমাদের আসলে এ টু এ সিমেট্রি দিয়ে করা যাবে না, আদারওয়াইজ স্লোপ ইন্ডিপেন্ডেন্ট বললে আমরা এ টু এ সিমেট্রি দিয়ে করি। স্লোপ ডিপেন্ডেন্ট মনে হয় না এখানে কোনো প্রবলেম আছে, আমরা এগুলো আগেই বাদ দিয়ে দিয়েছিলাম। সো এটা থাকার কথা না। সো এখান থেকে এগুলো প্র্যাকটিস করবা। এই প্রবলেম গুলায় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলবো, মিড পয়েন্টের তোমাদের কিন্তু ডিরাইভেশন নাই, তোমরা এখানে সিলেবাসে দেখবা, সিলেবাসে লাস্টে রেখে দিয়েছে নো ডিরাইভেশন নিডেড ফ্রম দিস চ্যাপ্টার। বাট যদি ডিরাইভেশন নাও থাকে, তোমরা কোশ্চেন টাইপের এখানে গিয়ে দেখতে পাবা যে আমরা কিন্তু ডিরাইভেশন কখনোই ডিরেক্ট টাচ করি না। আমরা হলো প্রত্যেকটা তোমাদের কোন লাইনটা কেন লিখি, আমি এগুলো পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম কেন ডি ইনিট মানে ইনিশিয়াল ডিসিশন ভ্যারিয়েবল ওকে বলতেছি, ওর ভ্যালু কিভাবে আমরা আইডেন্টিফাই করতেছি, বা আমাদের ধরো মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম আমরা ডি ইনিটের ভ্যালু ইনিশিয়ালি দেখছিলাম যে ফ্র্যাকশনাল পয়েন্ট আসে, ওইটাকে আমরা কিভাবে অ্যাভয়েড করছি। তো এই টাইপের কিছু কোশ্চেন আমি ক্লাসে ডিসকাস করেছিলাম, ওই কোশ্চেন গুলোর অ্যান্সার কিন্তু আমাদের জানতে হবে মাস্ট। এন্ড আলাদা করে ফুল ডিরাইভেশনটা মুখস্থ করার দরকার নেই, বাট ডিরাইভেশনের প্রত্যেকটা স্টেপ আমাদের জানা দরকার এখান থেকে। আর প্লাস হলো যদি ম্যাথ স্যার গুলো, তখন কি মানে ডেরিভেশন তো মানে কিছু কোয়েশ্চেন আস্ক করলে কি কোডের মতো ডেরিভেশন দিতে হবে নাকি এমনি বলে দিলেই হবে মানে কোডের? ডিরাইভেশন তো নাই তোমাদের, হ্যাঁ ডিরাইভেশন হ্যাঁ। তো বললাম। ডেরিভেশন তো নাই, তারপর যদি কোয়েশ্চেনে থাকে যে কোডের ভিতরের কোনো জিনিস কেন হয়েছে, তখন সেটা কিভাবে রিপ্লাই করব মানে অ্যান্সার করব? ওইটা তোমার যতটুকু অ্যান্সার এক্সপ্লেন করতে যতটুকু লাগে ওইটা তো ডিরাইভ করে অ্যান্সার করার মতো না। যেমন ডি ইউনিটের ভ্যালু ফ্র্যাকশন ছিল, ওইটাকে আমরা কিভাবে এটাকে মানে ফ্র্যাকশনটা অ্যাভয়েড করলাম, এটার কোশ্চেন। এটা তো তোমাদের জাস্ট বলবা যে আমাদের ইকুয়েশন যখন বিল করি 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম আমরা, সো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসলে ইকুয়েশনের কোনো চেঞ্জ হয় না, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে। তো এরকম 1-2 লাইনের অ্যান্সার, এগুলোর জন্য ডিরাইভেশন আমাদের লাগবে না। সো ওকে স্যার, ওইরকম থ্যাংক ইউ। ওরকম করে ডিরাইভেশন এই জন্য দেখানোর দরকার নেই। এইখানে আমাদের 9 নম্বর ম্যাথে যেমন এই জিনিসগুলো, এটা বারবারই বলি তোমরা যেন ভুল না করো, সেটার জন্য যে আমরা যখন স্লোপ ইন্ডিপেন্ডেন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে পিক্সেল ফাইন্ড আউট করবো, আমাদের কিন্তু এখানে আগে জোন ফাইন্ড আউট করতে হয়, দেন হলো আমাদের কি ছিল, কনভার্ট টু জোন জিরো, কনভার্ট টু জোন জিরো, তারপর আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারবো, তারপরে হলো লাস্টে আবার অরিজিনাল জোনে কনভার্ট করা, অরিজিনাল। সো আমাদের এই 4টা স্টেপ কিন্তু মাস্ট ফলো করতে হবে, এইগুলো কখনোই আমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে না যে জোন ফাইন্ড আউট করো, দেন জোন জিরো অ্যাপ্লাই করো, তারপর মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম অ্যাপ্লাই করো, তারপর অরিজিনাল জোনে কনভার্ট করো, এগুলো কখনোই কোশ্চেনে বলে দিবেন। তো আমার কিন্তু এগুলো নিজেদের বের করে নিতে হবে, এগুলো আমি বলছিলাম। তো এইটা, আর এখানে আমাদের কিন্তু তোমাদেরকে আহ, ধরো এই যে শো দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ডি অ্যাজ ওয়েল এজ ডেল্টাস। ডেল্টাস মানে হলো ডি মানে হলো আসলে ওই যে ডি এর ভ্যালু গুলো কি, ডি হলো ডিসিশন ভ্যারিয়েবল, আর ডেল্টাস হলো ডেল্টা এন ই, ডেল্টা ই, এগুলো আমরা বের করছিলাম, মানে ডেল্টা এন ই বা ডেল্টা ই, এই ভ্যালু গুলো আমাদের প্রত্যেকবার কিন্তু ফাইন্ড আউট করতে হচ্ছিল যে আমাদের নর্থ ইস্ট পিক্সেল হলে কোন মানে ডি এর আপডেট কি হচ্ছে, এই জিনিসগুলো। তো
তো এইগুলো আসলে শো করবো, মানে মেইনলি হলো আমাদের যে টেবিলটা আছে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমের, টেবিলটা শো করতে হয়। তো এটা টেবিল যদি না শো করো তাহলে কিন্তু ওইখানে মার্কস ডিডাকশন হবে, কারণ হলো মানে অনেকে দেখা যায় রচনার মতো লিখে রাখো, তো রচনার মতো লিখে রাখলে ওইখান থেকে ভ্যালু গুলাও বোঝা যায় না, কোন পিক্সেল ফাইন্ড আউট করছো এগুলো। সো এই জিনিসটা মানে আমি সবসময় বলি যে টেবিলে মাস্ট এটা শো করতে হবে। তো এইটা একটা গেল। এরপরে এইখানে কিছু প্রবলেম একটু দেখবা যে ইকুয়েশন দিয়ে দেওয়া ছিল। ইকুয়েশন যেমন এখানে একটা ইকুয়েশন দাও, x/7 - y/12 = 5. A line segment has the equation above. Starting point is at y = 12 and the end point is at y = 0. তার মানে কি আমি এখানে y = 12 যদি স্টার্টিং পয়েন্ট হয়, তার x টা আমি জানি না, কি করব, y এর ভ্যালু এখানে বসাবো, x পেয়ে যাব। এন্ড পয়েন্ট y = 0 তে, তো আমি ওইটা ভ্যালু বসাবো, x এর ভ্যালু পেয়ে যাব। তো এভাবে করে আমাদের হলো স্টার্টিং আর এন্ড পয়েন্ট বের করে দেন এখানে 6টা পিক্সেল বের করতে বলছে, ফার্স্ট 6টা পিক্সেল। তো আমি ওইটা মানে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে বের করবো। স্যার তো আরেকবার বলবেন? আচ্ছা, এখানে একটা লাইন সেগমেন্ট দেওয়া, লাইন সেগমেন্টে কি বলা আছে, লাইন সেগমেন্টটা হলো আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হলো x/7 - y/12 = 5। লাইন সেগমেন্টে কি বলছে, স্টার্টিং পয়েন্টটা কি y = 12 এ শুরু, এন্ড পয়েন্টটা y = 0 তে আছে। তো তাহলে আমার কিন্তু স্টার্টিং পয়েন্ট হতে গেলে কি এক্স ও জানতে হবে, ওয়াই ও জানতে হবে, x1 y1। এন্ড পয়েন্টে কি x2 জানতে হবে, y2 জানতে হবে। তো আমি এখানে শুধু ওয়াই গুলা জানি, এক্স জানি না, তাহলে এক্স কিভাবে বের করব? y1 এর ভ্যালু, এটা স্টার্টিং পয়েন্টের y এর ভ্যালু 12, তাহলে আমি কি জানি, এটা x1, 12 হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। তাহলে আমি এই 12টা যদি এখানে y এর জায়গায় বসাই দিই, তাহলেই তো আমি এক্স পেয়ে যাই ইকুয়েশন থেকে। আবার এন্ড পয়েন্টের জন্য আমি এখানে কি জানি, ওয়াই এর ভ্যালু 0, তার মানে এটা হলো 0। তো আমি যদি ওয়াই এর ভ্যালু এখানে 0 বসাই দিই, তাহলে এখান থেকে আবার x2 এর ভ্যালু পেয়ে যাই। তো এগুলো হলো বেসিক জিওমেট্রি আর কি, আমাদের লাইনের কোন একটা পয়েন্ট বসায় আমরা কিভাবে লাইনের ইকুয়েশন থেকে পয়েন্ট ফাইন্ড আউট করতে পারি, স্টার্টিং আর এন্ড পয়েন্ট, এই এই কনসেপ্টটা ইউজ করা হয়েছে এখানে। তো এভাবে করে আমরা যে কোনো পয়েন্ট এরকম স্টার্টিং আর এন্ড পয়েন্ট বের করব, দেন নর্মাল আমাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা এখানে অ্যাপ্লাই করব। 11 নম্বরে কি বলছে, সিগনিফিকেন্স অফ এইট ওয়ে সিমেট্রি ইন দ্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম। সো এইট ওয়ে সিমেট্রি আমাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমের জন্য কেন ইম্পর্টেন্ট? আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম শুধুমাত্র একটা জোনের জন্য ফাইন্ড আউট করতে পারি, হয় জোন 0 বা জোন 0 থেকে জোন 7 পর্যন্ত, 8টা জোনের জন্য আলাদা আলাদা আমাদের অ্যালগোরিদম লিখতে হতো। বাট এইট ওয়ে সিমেট্রি আসার পরে আমাদের কি হচ্ছে, এইট ওয়ে সিমেট্রি আমাদের ইউজ করার ফলে আমাদের কিন্তু শুধুমাত্র জোন 0-র অ্যালগোরিদমটা জানলেই হয়, বাকিগুলো আমরা কনভার্ট করে ইউজ করতে পারি। তো সিগনিফিকেন্সটা হলো এটাই যে আমাদের আসলে মানে রিডান্ডেন্ট এতগুলো অ্যালগোরিদম প্রত্যেকটা জোনের জন্য আলাদা লিখতে হয় না। আমরা এইট ওয়ে সিমেট্রির কনসেপ্ট ইউজ করে মিরর রিফ্লেকশন দিয়ে সব জোনেই পয়েন্ট গুলো ফাইন্ড আউট করতে পারি। তো এটা হলো আমাদের এইট ওয়ে সিমেট্রির ইম্পর্টেন্স আর কি। আর 12 নাম্বারটা আমাদের আসলে নাই সিলেবাসে, কেউ করলে কোনো সমস্যা নেই, বাট এটা আসলে এটা হলো ডিরাইভেশন, তো এটা আমাদের ডিরাইভেশন, এইটা জোন 0 না, এটা জোন ডিফারেন্ট একটা জোনের ডিরাইভেশন। তো এগুলো আমরা যেহেতু দেখি নেই, 12 নাম্বারটা তোমরা চাইলে স্কিপ করতে পারো আর কি। আচ্ছা, এরপর আছে দেখো, ডু ইউ থিঙ্ক মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম ইজ বেটার দ্যান ডিডিএ? এটার অ্যান্সারও তোমাদের ইয়াতে পাবা, স্লাইডে পাবা, সো এটা বলতেছি না। 14 নম্বরে, there is a line with equation y = -5x - 20. The line segment starts from where it cuts the y-axis and ends at where it cuts the x-axis. তার মানে স্টার্টিং পয়েন্টটা আমাকে বলছে ওয়াই এক্সিস এর ইন্টারসেকশন পয়েন্টে, আর এন্ডটা হলো এক্স এক্সিস এর ইন্টারসেকশন পয়েন্টে। এইটা আসলে আমি বলতে চাচ্ছিলাম না, বাট আমার মনে হয় এটা পরে তোমরা এগুলো সমস্যা হবে। এ ওয়াই এক্সিস কে কাট করছে হলো স্টার্টিং পয়েন্ট, তার মানে কি লাইনটা এরকম অনেকটা, এইটা হলো আমাদের লাইনের স্টার্ট, এখানে আমাদের এক্স, আর এটা হলো ওয়াই। তো যেহেতু ওয়াই এক্সিস কে কাট করছে, তো এইখানে ওয়াই এর যে কোনো একটা ভ্যালু থাকবে, এক্স এর ভ্যালু এখানে কিন্তু অটোমেটিক 0 হয়ে যাবে। কারণ কি, এই পয়েন্টটা কি ওয়াই এক্সিস এর উপরে, তো ওয়াই এক্সিস এর উপরের পয়েন্টে এক্স অবশ্যই 0। তো আমি এখানে এক্স এর ভ্যালু 0 বসে ওয়াই এর যে ভ্যালুটা পাবো, এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই আসে -20, তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট হয়ে গেল 0 - 20।
আর এন্ড পয়েন্টটা কি এক্স এক্সিস কে যেখানে কাট করছে, তো এক্স এক্সিস কে যদি এন্ড পয়েন্টটা কাট করে, তো আমার লাইনটা কিন্তু এতটুকু বেসিক্যালি। তো এইখানে আমাদের তাহলে এক্স ওয়াই এর মধ্যে আমরা জানি যে এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই এর কোনো ভ্যালু থাকবে না। তো এক্স আর ওয়াই ইকুয়ালস টু তাহলে জিরো। তো ওয়াই জিরো আবার আমরা এখানে যদি বসাই তাহলে কি আসে, ওয়াই জিরো বসালে হলো এক্স আসে আমাদের ওয়াই জিরো, তো এটা 20 এই পাশে, তো -4 আসে আমাদের এক্স। তো তাহলে আমাদের এই পয়েন্টটা হলো, তো আমাদের এই পয়েন্টটা তাহলে কি হবে, এটা হবে হলো -4,0। তো এইটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট 0 - 20, আর এটা হলো আমাদের এন্ড পয়েন্ট। তো এটার উপর বেস করে আমাদের এখানে আসলে অ্যালগোরিদমের মানে 8টা পিক্সেল বের করতে হচ্ছে পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিয়ে। এই টাইপ প্রবলেম গুলো খুব কমন, এগুলো প্রত্যেকবারই গতবার মিডেও এই সেম কোশ্চেন ছিল এগুলা। তোমরা যেমন মিডের কোশ্চেন যখন চাও, আমরা মিডের কোশ্চেন আসলে তোমাদের সাথে আলাদা শেয়ার করি না, এটার একটা মেইন রিজন হলো প্র্যাকটিস শিটে মিডের কোশ্চেন থেকে প্র্যাকটিস শিটে সব প্রবলেম গুলো দেওয়া। তো মানে এখানে মোটামুটি যেই কয়টা প্রবলেম দেওয়া আছে এমন কোনোটাই নাই, কোনো মিডে এমন কোশ্চেন নেই যেটা এখানের বাইরে ছিল। তো হয়তো তোমাদেরকে কনসেপ্ট অনেক কিছুই চেঞ্জ করা যায়। তো ওগুলা একটু নিজেদের ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে যে আসলে এইখান থেকে আমরা যেগুলো এখান থেকে শিখতেছি, এই কনসেপ্টটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ওইটাই হলো কারণ, এখান থেকে ডিরেক্ট যদি দিয়ে দেই তাহলে তো আসলে প্র্যাকটিস শিটের অ্যাকচুয়াল, তাহলে তো কোচিং সেন্টার হয়ে গেল। তোমাকে কতগুলো ম্যাথ আমরা করাচ্ছি, ওই ম্যাথ থেকে তোমাদেরকে জাস্ট প্রবলেম দিয়ে দিচ্ছি, তোমরা ওগুলো মানে সলভ করে এক্সাম দিচ্ছ, এটা তো তাহলে কোচিং সেন্টার। তোমরা একটা মানে যেহেতু আন্ডারগ্রেড লেভেলের একটা 400 লেভেলের একটা কোর্স করতেছো, তো এতটুকু কনসেপচুয়াল নলেজ তোমাদের থাকা উচিত, বা এতটুকু অ্যানালিটিক্যাল নলেজ থাকা উচিত। তো এই জন্য ডিরেক্ট আমরা বলেই দিই যে ডিরেক্ট প্র্যাকটিস শিট থেকে কোশ্চেন আসবে না। এখানে 15 নম্বর ম্যাথ গুলো, আচ্ছা এইখানে এই কোহেন সাদারল্যান্ড আর সাইরাস বেকের যে ম্যাথ গুলো, এগুলো সবগুলোই আমি তোমাদের লাস্ট ক্লাসে বলে দিছি, মানে লাস্ট ক্লাস বলতে যে ক্লাসটা রেকর্ডেড ছিল সাইরাস বেকের, ওইখানে এগুলো নিয়ে ডিসকাস করা। তো এইটা আমি আর এখান থেকে একটাও দেখাবো না, মোটামুটি 25 পর্যন্ত আর কি। তো সবাই একটু ওই লেকচারের লাস্টে দেখে নিও, এখান থেকে যা যা আছে এগুলো আহ আমি বলে দিছিলাম কিভাবে সলভ করতে হয় এন্ড এভরিথিং, মোটামুটি সবকিছু এখানে বলা। আমরা মেইনলি আমি আজকে ক্লাসটা রাখছি হলো তোমাদের এই ট্রান্সফরমেশনের প্রবলেম গুলো একটু দেখানোর জন্য। কারণ ট্রান্সফরমেশনের প্রবলেম গুলো যখন তোমরা করতে যাবা দেখবা যেগুলো অনেক বিশাল বিশাল এক একটা প্রবলেম। এন্ড এখান থেকে আমরা মানে মোটামুটি হালকা একটু দেখবো যে আসলে কিভাবে কোনটা সলভ করতে পারি। দেখো এখানে ফার্স্টে বলছে ডিফাইন আ হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম, হোয়াই ডাজ কম্পিউটার গ্রাফিক্স প্রিফার আ হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা জানি হোমোজেনাস কোঅর্ডিনেট সিস্টেম কি হয়, যে 2D যদি কোনো পয়েন্ট হয় তাহলে এটা হলো থ্রি থ্রু 3 × 3 ম্যাট্রিক্স হয়, যদি 3D পয়েন্ট হয় তাহলে 4 × 4 ম্যাট্রিক্স হয়, বা 4D পয়েন্টটা। সো কেন আমরা কম্পিউটার গ্রাফিক্স হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করি, কারণ হোমোজেনাস কোঅর্ডিনেট ছাড়া আমরা আসলে ট্রান্সলেশনকে আমাদের ম্যাট্রিক্স মানে 3 × 3 ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। সো 3 × 3 ম্যাট্রিক্স আকারে যদি ট্রান্সলেশনকে না লিখতে পারি তাহলে আমরা হলো ওই যে কম্পোজিট ট্রান্সফরমেশন যখন করতে যাব তখন কিন্তু আমাদের প্রবলেম। কারণ কম্পোজিট ট্রান্সফরমেশন করার সময় আমরা দেখছিলাম ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লিকেশন আকারে থাকে। যেমন ধরো একটা স্কেলিং করতেছি, তারপর একটা ট্রান্সলেশন করতেছি, তো স্কেলিং ম্যাট্রিক্স একবার লিখলাম, ট্রান্সলেশন ম্যাট্রিক্স একবার লিখলাম। তো তোমার এইটা ধরো 3 × 3 হলো, আর ট্রান্সলেশন ম্যাট্রিক্স নর্মালি হয় হলো আসলে 3 × 1। সো যদি আমাদের এরকম হতো, মানে হোমোজেনাস যদি না ইউজ করতাম, তাহলে যেটা হতো যে এই দুইটার মধ্যে কিন্তু তাহলে আমরা কম্বাইন করতে পারতাম, এটা হয়ে যেত আউটপুট একটা। সো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, আমরা ট্রান্সলেশন, আসলে ট্রান্সলেশন তো আমরা দেখেছিলাম ট্রান্সলেশন মানে কি, ট্রান্সলেশন অফ সামথিং মানে হলো ইউ প্লাস টি, মানে কোন একটা ভ্যালু আমরা এক্সট্রা অ্যাড করি। বাট আমাদের ম্যাট্রিক্স গুলোকে হলো মাল্টিপ্লিকেশন আকারে লিখতে হয়, সো এডিশন আকারে লিখলে আসলে ওকে আমি কাজ করাতে পারবো না। তো এই জন্য আমরা কি করি এখানে আমাদের কম্পোজিট, সরি ট্রান্স হোমোজেনাস কোঅর্ডিনেট ইউজ করি, সো দ্যাট ট্রান্সলেশনকেও আমরা এখানে ইনক্লুড করতে পারি। সো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোমোজেনাস কোঅর্ডিনেট কেন ইউজ করা হয়, ট্রান্সলেশনকে কি আমরা হোমোজেনাস কোঅর্ডিনেটে ইনক্লুড করতে পারি কিনা, ট্রান্সলেশনকে নর্মালি কি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি কিনা, বা মানে সরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফর্মে। এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট। তারপরে ওই যে তোমাদেরকে আরো কিছু প্রবলেম যেগুলো এখানে আসলে মনে হয় নাই কোশ্চেন গুলা, যে ট্রান্সলেশনকে কেন লিনিয়ার ট্রান্সফরমেশন বলা হয় না,
তারপরে আহ এইগুলা প্রত্যেকটা, ও আচ্ছা প্রত্যেকটা এটা কি তোমাদের এখানে দেয়া আছে? আচ্ছা এখানে নাই মনে হয় এটা। আচ্ছা এইখানে ছিল এই যে ক্লাসিফিকেশন প্রপার্টিজ অফ দ্য জিওমেট্রিক ট্রান্সফরমেশন। তো প্রপার্টিজ গুলো আমি ক্লাসে অনেক ভালো করে ডিসকাস করছি যে প্রত্যেকটার কি হয়, ওই যে অ্যাঙ্গেল কখনো প্রিজার্ভ থাকে, কখনো ডিস্টেন্স প্রিজার্ভ থাকে, কখনো ওরিয়েন্টেশন প্রিজার্ভ থাকে, কখনো প্যারালালিজম প্রিজার্ভ থাকে, এরকম অনেক কিছু এই টাইপের কোশ্চেন আবার এখানে আছে প্র্যাকটিস শিটে। তো এগুলো একটু মনে রাখতে হবে যে কোন মানে কোন ট্রান্সফরমেশনে কোনগুলা প্রিজার্ভ থাকে, এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা এটা আবার আসবো সিলেবাসে, তার আগে একটু সামনে যাই। মেক আ সিম্পল ক্লাসিফিকেশন ট্রি অফ ট্রান্সফরমেশন অর মোশনস। আচ্ছা ট্রান্সফরমেশনস এর মেক সিম্পল ক্লাসিফিকেশন ট্রি, ওই যে আমরা একটা দেখেছিলাম বড়, আহ, যেটা অ্যাফাইন ট্রান্সফরমেশন আর প্রজেক্টিভ ট্রান্সফরমেশন একসাথে থাকে। ওই ট্রিটা স্লাইড থেকে একটু দেখে নিও, ওইটা আসলে এখানে চাইছে। 28 নম্বরে বলছে ডিরাইভ 4x4 রোটেশন ম্যাট্রিক্স ফর 3D পয়েন্ট। সো এই ডিরাইভেশন কিন্তু আমাদের আছে সিলেবাসে, আমরা কিন্তু ডিরাইভেশন বাদ দিয়েছিলাম আমাদের লাইন ড্রয়িং এর থেকে। বাট আমাদের ট্রান্সফরমেশনের ডিরাইভেশন আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম রোটেশন ম্যাট্রিক্স এর ডিরাইভেশন কিন্তু ইম্পর্টেন্ট। সো রোটেশন ম্যাট্রিক্স এর ডিরাইভেশন কিন্তু আমাদের জানতে হবে। 4x4 রোটেশন ম্যাট্রিক্স বলছে, সো 3D পয়েন্টের জন্য। সো আমরা কি জানি, যখন আমাদের 3D পয়েন্টের ডিরাইভেশন বের করবে, তখন বের করতে বলবে, তখন কিন্তু আমরা 2D টা আগে ডিরাইভ করব, দেন 3D টা কি করব। এখানে রোটেশন অ্যাক্রস দা এক্স এক্সিস বলছে, তো আমরা জানি 3Dর জন্য রোটেশন কিন্তু মানে দুইটা জিনিস কনসিডার হয়। একটা হলো অ্যাঙ্গেল অফ রোটেশন বা থেটা, আরেকটা হলো এক্সিস অফ রোটেশন। সো আমাকে এক্সিস অফ রোটেশন যদি বলে দেয়, তার মানে আমরা আসলে ওই মানে ধরো এক্স এক্সিস এর জন্য এখানে রোটেশন হচ্ছে, তো তুমি জাস্ট এখানে কি করবে, এটা হলো 2D পর্যন্ত ডিরাইভ করে এক্সিস এক্স এক্সিস এর জন্য রোটেশন যে ম্যাট্রিক্সটা সেটা লিখলেই হবে না। বাট এখানে এক্সট্রা একটা জিনিস বলা, সেটা হলো সেন্টার অফ রোটেশন এবিসি। আমাকে একটা জিনিস বলো যে রোটেশন ম্যাট্রিক্স আমরা জানি, ধরো জেড এক্সিস এর জন্য যদি আমরা রোটেশন ম্যাট্রিক্সটা লিখি, আমরা জানি কস থেটা মাইনাস সাইন থেটা 0 0, দেন হলো সাইন থেটা কস থেটা 0 0, এরপর 0 0 1 0, আর লাস্টে 0 0 0 1। এটা হলো আমাদের কি এক্স এক্স, সরি জেড এক্সিস এর জন্য রোটেশন ম্যাট্রিক্স, জেড এক্সিস এর জন্য 3D রোটেশন ম্যাট্রিক্স। বাট এইটা কিন্তু আমাদের, আমরা জানি অরিজিনটা কি দেওয়া 0 0 0, এই অরিজিনকে সেন্টার করে রোটেট করতেছে। বাট আমার এখানে সেন্টার অফ রোটেশন কিন্তু চেঞ্জ করে এবিসি বলছে। তো সেন্টার অফ রোটেশন যদি আমি চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। কি করতে হবে, ফার্স্টে এই এবিসি থেকে আমার ওকে কি করতে হবে, ওকে আমার ট্রান্সলেট করে অরিজিনে নিয়ে আসতে হবে। তো টি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, যদি এটা করি আমরা, আমরা কিন্তু এরকম প্রবলেম দেখেছিলাম অলরেডি, একদম বিশাল ওই পিকচার দিয়ে একটা সলভ ছিল। সো আমি যদি আমাকে এখানে ডিরাইভেশন যদিও বলা জিনিসটা, বাট আমার আসলে ডিরাইভেশনের পার্ট হলো এই পর্যন্ত। এরপর আমার কি করতে হবে, এটার অ্যাকচুয়ালি এই সেন্টার অফ রোটেশন এবিসির জন্য কি হবে সেটা বের করতে হবে। সো সেন্টার অফ রোটেশন আমরা জানি যদি সেন্টারটা অরিজিনে হয় তার জন্য আমরা শুধু এটা পাই। বাট আমার সেন্টারটা এখন এবিসি তে দেওয়া, তাহলে ওকে আমার অরিজিনে আনতে হবে। তো অরিজিনে আনতে গেলে কি করতে হবে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এরপর আমি রোটেশন ম্যাট্রিক্সটা লিখবো থিটা এক্স, মানে এই ম্যাট্রিক্সটা। এরপর আমার কি করতে হবে, ওকে আবার ওর আগের জায়গায় নিয়ে নিতে হবে। সো এ বি সি আবার ট্রান্সলেট ব্যাক করে আগের জায়গায় নিতে হবে। তো এই হলো আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্স টোটাল, এই রোটেশন অ্যাবাউট এক্স এক্সিস উইথ সেন্টার এবিসির জন্য। সো যদি আমার অরিজিনকে সেন্টার করে হয়, তাহলে তো আমাদের যে ম্যাট্রিক্সটা সেটা খালি লিখে দিলেই হবে। যদি আমাদের ডিফারেন্ট কোনো সেন্টার থাকে, তখন আসলে আমাদের কি করতে হবে, আগে অরিজিনে আনতে হবে। এরপর আমি ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করব, তারপর আবার তাকে আগের পজিশনে ব্যাক করে নিয়ে যাব। সো এইগুলা হলো এখানে মনে রাখার জিনিস আর কি, যে আমাদের আসলে কোন পয়েন্টের রেসপেক্টে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা কনসিডারেশন। তো এটা সবাই একটু মনে রাখবে। Find the following composite transformation matrix as instructed: a 3D rotation of 90-degree clockwise about the y-axis with respect to the point ABC, followed by a translation of ABC. আচ্ছা
এইটা তোমাদের কাছে এখন কোশ্চেন করবো আমি একটা, সেটা হলো 3D রোটেশন অফ 90 ডিগ্রি কিন্তু ক্লকওয়াইজ বলছে। আচ্ছা ঠিক আছে, অ্যাবাউট দ্য ওয়াই এক্সিস, ওকে, উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এবিসি। তার মানে সেন্টারের রেসপেক্টে কিন্তু না, এবিসির রেসপেক্টে। আবার বলছে ফলোড বাই ট্রান্সলেশন অফ এবিসি। তাহলে এখানে কিন্তু দুইটা ট্রান্সফরমেশন হচ্ছে, একটা হলো রোটেশন হচ্ছে, বাট নট উইথ রেসপেক্ট টু আসলে কি অরিজিন, উইথ রেসপেক্ট টু এবিসি একটা রোটেশন হচ্ছে, আবার এরপর একটা ট্রান্সলেশনও হচ্ছে, সেটা হলো এবিসির জন্য। তো দুইটা ম্যাট্রিক্স, দুইটা ট্রান্সফরমেশনকে আমরা আলাদা ট্রিট করবো। তো এক নাম্বারটা ফার্স্টে করি, ফলোড বাই পার্টটা আমরা পরে করি, আগে চিন্তা করো এক নাম্বারে কি হচ্ছে। ফার্স্টে আমরা রোটেট করতেছি ওয়াই এক্সিস এর জন্য 90 ডিগ্রি ক্লকওয়াইজ। সেখানে আমি কি করব, পয়েন্টটা হলো এ, মানে উইথ রেসপেক্ট টু পয়েন্ট এবিসি। তাহলে আমরা এটাকে যদি এবিসি টাকে আমাদের কি করতে হবে, অরিজিন আনতে হবে। সো আমরা ফার্স্টে কি করব, টি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা যদি করি তাহলে আমাদের, আমরা অরিজিনে নিয়ে আসলাম। এরপর কি করলাম, আর থিটা ইকুয়ালস টু ক্লকওয়াইজ বলছে, সো -90 হবে এটা আসলে। থিটা ইকুয়ালস টু -90, রেডি ভালো আছে। এটা -90, আর কি বলছো, উইথ কার রেসপেক্টে, ওয়াই এক্সিস এর রেসপেক্টে। সো আমাদের তাহলে এটা ওয়াই এক্সিস এর রেসপেক্টে তাহলে এই ম্যাট্রিক্সটা হবে। তো আমরা জানি আসলে আমাদের রোটেশন ম্যাট্রিক্স ওয়াই এক্সিস এর জন্য কি হয়, এবং থিটার ভ্যালু এখানে -90 বসাবো। আচ্ছা, আবার এখন কি করতে হবে, ওকে তুমি যেহেতু এখানে -a -b -c করে অরিজিনে এন এর রোটেশনটা করছো, আবার আগের পজিশনে ব্যাক করতে হবে। সো আমরা টি এ বি সি অ্যাপ্লাই করলাম। সো এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ফার্স্ট পার্টটা ডান। আমাদের রোটেশন অ্যাবাউট 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন অ্যাবাউট ওয়াই এক্সিস উইথ রেসপেক্ট টু পয়েন্ট এবিসি, এইটার জন্য আমরা এই তিনটা ম্যাট্রিক্স বের করলাম। তো এটা হলো আমাদের ট্রান্সফরমেশন ওয়ান। এটার আমি ধরো নাম দিলাম, আহ ধরো এ। এই ফুল তিনটা ম্যাট্রিক্সকে আমি এ বললাম। এখন আবার কিন্তু আবার সেকেন্ড এই পোর্শনটা বাকি, এটার নাম যদি আমি বি দিই, এটা কি হবে, এগেইন আমি একটা ট্রান্সলেশন করতেছি এ বি সি ডি। সো এইটা দেখো, তাহলে এইটা থেকে আমি যদি বি বলি, আমার কিন্তু টোটাল ট্রান্সফরমেশনটা হবে বি ইন্টু এ ইন্টু পি। এখানে তো পি দেওয়া নাই, সো পি দরকার নেই। এ ইন্টু বি হচ্ছে কেন, এ মানে হলো আমি শুধুমাত্র রোটেশন অ্যাবাউট এবিসি করতেছি, মানে সেন্টারটাকে এবিসি ধরে রোটেট করতেছি, এইটা একটা। সেকেন্ডলি হলো আমার ট্রান্সলেশনের জন্য শুধুমাত্র আরেকটা ম্যাট্রিক্স আসতেছে। তো এই দুইটাকে যদি কম্বাইন করো তাহলে এটা হলো আমাদের, মানে টোটাল ম্যাট্রিক্সটা হবে, এইটার সাথে আবার এই যে ট্রান্সলেশনটা অ্যাড করা। ঠিক আছে, এটা তো এখানে দেখানো যাচ্ছে না, সো আমি আহ এটা জাস্ট তোমাদেরকে এখানে আলাদা লিখে দেখাচ্ছে আর কি, বি ইনটু এ। ঠিক আছে, তো এটা বি, এটা A। এবং এখানে সিকোয়েন্সটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এগেইন রাইট থেকে বসায় লেফটে আসতেছি। তো ফার্স্ট কাজ আমাদের কি হচ্ছিল, এই রোটেশনটা, এই জন্য রোটেশনের এই পার্টটা ফার্স্টে আমি বসাইছি এ রাইটে। দেন আমি কি করছি, দেন আমাদের ট্রান্সলেশন হচ্ছে, তো সেকেন্ডে হলো এটা বসাচ্ছি। তো এই অর্ডারটা খুবই ইম্পর্টেন্ট। এখন এইখানে আমি আহ এখানে আমাকে এখন বলো, যদি আমি বলি যে আচ্ছা বি ইন্টু এর সাথে পি যদি আমি মাল্টিপ্লাই করে পি প্রাইম পাই, মানে ধরো আমার কাছে একটা পয়েন্ট ছিল পি, সেটাকে আমি কি করলাম, বি ইন্টু এ, মানে এই চারটা ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করে পি প্রাইম পেলাম, তাহলে এটা হলো আমার নতুন পজিশন। এখন পি প্রাইম পজিশনটা থেকে আমি যদি আবার পি পি পজিশনটা বের করতে চাই, তাহলে কি করতে পারি, কেউ বলতে পারবা? ইনভার্স হবে স্যার। ইনভার্স হবে, আচ্ছা। ইনভার্স যখন আমরা করব, ইনভার্সটা কিভাবে করব, মানে অর্ডারটা কি হবে? স্যার তখন অর্ডার সেমই থাকবে, শুধু ম্যাট্রিক্স গুলো ইনভার্স হবে। মানে যেই অর্ডারে আর কি কম্পোজিটের, বর্ণনা করা সেই অর্ডারেই থাকবে। না, কম্পোজিটের ইনভার্স কিন্তু ডিফারেন্ট। এই জিনিসটার জন্যই আমি আজকে ক্লাসটা শুধুমাত্র এটার জন্য না, সেটা হলো সরি, আচ্ছা, আমি সব আবার মুছে আবার ফার্স্ট থেকে দেখাচ্ছি একটা জিনিস। হুম
হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডের অপশন কি গেল? আচ্ছা, এখানে আমরা ফার্স্টে কি করেছিলাম, আমাদের আসলে একটা ছিল হলো রোটেশন অ্যাবাউট 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, সরি, রোটেশন উইথ রেসপেক্ট টু ধরো ওয়াই এক্সিস এর জন্য ছিল। আর বলছেও সেন্টার অফ রোটেশনটা কি এ বি সি। তো এই তিনটা ইনফরমেশন আমাকে দেওয়া ছিল। তো আমরা কি করছিলাম, ফার্স্টে আমরা হলো ট্রান্সলেশন অফ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করছিলাম। তার সাথে আমরা হলো মাল্টিপ্লাই করছিলাম থেটা ইকুয়ালস টু -90 প্লাস এটা হলো ওয়াই এক্সিস এর জন্য। আচ্ছা, এরপরে হলো আমাদের আবার ট্রান্সলেট করছিলাম এবিসি। তো এইটা হলো আমাদের ফার্স্ট পার্ট ছিল, যে আমাদের এই পয়েন্টের জন্য। তো আমরা যদি আবার একটু ব্যাক করে দেখে আসি, ব্যাক করে দেখি, এখানে দেখো আমাদের বলা ছিল আসলে কি, 90 ডিগ্রি clockwise rotation with respect to y axis with respect to the point ABC followed by a translation of ABC. আচ্ছা, তো সেকেন্ড পার্টে বলছিল একটা ট্রান্সলেশন হবে। এখন আমরা সেকেন্ড পার্টটা তাহলে একটু দেখি। সেকেন্ড পার্টটা যেহেতু আর একটু ট্রান্সলেশন হচ্ছে, তো আবার কিন্তু আমি ট্রান্সলেশন এবিসি করতেছি। তো তোমাদের পাশাপাশি দুইটা সেম ম্যাট্রিক্স চলে আসতেছে দেখে কেউ কনফিউজড হলো না যে আসলে এইটা কেন। এখন আমার এইটুকু পোর্শনের জন্য আসলে একটা মানে একটা ট্রান্সফরমেশন, এইটুকু হলো আমার শুধুমাত্র ওই যে ট্রান্সলেশন করতে বলছিল ফলোড বাই ট্রান্সলেশন, সেই জন্য। তো এইটার সাথে যখন আমি পি কে মাল্টিপ্লাই করতেছিলাম তখন আমি পি প্রাইম পাচ্ছিলাম। এখন আমি যখন পি প্রাইম থেকে আবার পি তে আসতে যাবো, তো আমার ধরো এটা পি প্রাইম, আমার কি করা উচিত তোম অ্যাকর্ডিং টু ইউ, যে আমাদের আসলে এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমি অপোজিটটা করব। আচ্ছা, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হলো যদি আমার এখানে একটা সিঙ্গেল ট্রান্সফরমেশন হতো তাহলে আমি ওইটার ইনভার্সটা বের করে মানে মাল্টিপ্লাই করলেই হতো। বাট এটা কিন্তু কম্পোজিট ট্রান্সফরমেশন। কম্পোজিট ট্রান্সফরমেশনের প্রবলেম হলো এখানে সবগুলা মাল্টিপ্লিকেশন আকারে আছে। তো তুমি সিঙ্গেল একটা একটা করে যদি র্যাপ মানে এরকম করো, এটা কাজ করবে না। কেন? ধরো এখানে আমরা আসলে সবচেয়ে কমন এক্সাম্পল যেটা দিই, গিফট র্যাপের কথা চিন্তা করো। ধরো তোমার একটা এখানে একটা অবজেক্ট আছে, তুমি এটাকে কয়েকটা বক্সের ভিতর ভরলা। অনেক সময় হয় না যে মানে আমরা অনেক সময় সারপ্রাইজ দেওয়ার জন্য বা এরকম এক অনেকগুলা বক্সের ভিতরে দেখা যায় ছোট একটা গিফটকে অনেকগুলা বক্সের ভিতরে রাখি। তো তুমি যখন এই বক্স, এই যে গিফটটা আছে তোমার, এটাকে যখন আনর্যাপ করতে যাবা, তুমি ফার্স্টে র্যাপ করছিলা কোনটা বলো তো? এই এই র্যাপারটা, এই ব্লু র্যাপারটা, নাকি উপরের এই রেড র্যাপারটা? কোনটা ফার্স্টে আমি র্যাপ করছি এই অবজেক্টের অ্যারাউন্ডে? ব্লু কালার। ব্লু স্যার কালারটা, তাই না? ব্লুটা। দেন আমি ওইটার উপর আরেকটা র্যাপ করছিলাম। তো এখন তুমি যখন র্যাপ গুলা খোলার ট্রাই করবা, তখন তুমি কোনটা আগে খুলবা বলো তো? রেডটা নাকি ব্লুটা? রেড কালার। রেডটা। সো রেডটা যদি আমি না খুলি তাহলে তো আমি ভিতরের মানে ভিতরের র্যাপারটায় যাব কিভাবে? তাহলে আমার সবার লাস্টে যে র্যাপটা আমি করছি এটা সবার ফার্স্টে আমার কি করতে হবে, ওপেন করতে হবে। তো এখানে সবার লাস্টে আমি কোন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করছিলাম? পি এ বি সি। তো আমার আসলে এই কাজটা সবার আগে এখানে করতে হবে। মানে তুমি ট্রান্সলেট এবিসি করছিলা তো, ওইটাকে আবার আমরা একটা মিনিট, সরি একটা কল আসছে, আমি একটু wait করো।
যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে যদি আমরা আহ বুঝছিলাম, হ্যাঁ, যদি আমরা এইখানে গিফট র্যাপ ওপেন করতে চাই তখন আমাদের লাস্ট পোর্শনটা আগে মানে লাস্ট র্যাপটা আগে ওপেন করতে হবে। তো এখানে যদি আমরা সিকোয়েন্সিয়ালি আসি, ফার্স্টে তো আমরা এই পোর্শনের কাজ করছি, ফার্স্টে একটা ট্রান্সলেশন করছিলাম, দেন একটা রোটেশন করছি, দেন আমাদের একটা ট্রান্সলেশন করছি, যেন এরপরে লাস্টে আরেকটা ট্রান্সলেশন করতে হচ্ছে। তো এবার আমি কি করব, এই ট্রান্সলেশনটা আগে আমাদের কি করতে হবে, এই ট্রান্সলেশনের কাজটা আগে উইথড্র করতে হবে, এইটার ইনভার্সটা আগে হবে। তো এইটার ইনভার্সটা কি, -a -b -c না? দেখো বুঝছো কিনা, আমাদের যদি এটার এফেক্টটা চেঞ্জ উঠাতে হয় তাহলে আমার ফার্স্টে হলো সবচেয়ে আউটার যে ট্রান্সফরমেশনটা হচ্ছিল, সবার লাস্টে যে ট্রান্সফরমেশনটা করছি সেটাকে আগে উইথড্র করব এবং তার ইনভার্সও করব। তো আমাদের তাহলে কি করতে হচ্ছে, এই যে আমাদের ট্রান্সলেশন হচ্ছিল এবিসি, ওকে আমার কি করতে হচ্ছে, ওকে আমি আগে ওকে নিব, ওরটা বাদ দেওয়ার ট্রাই করব। কিভাবে বাদ দিব, ওই ট্রান্সলেশনটাকে যদি আমি আগের জায়গায় ব্যাক করতে চাই তাহলে কি করতে হবে, এটার নেগেটিভ ট্রান্সলেশন করতে হবে, তো -a -b -c। এরপর আমরা আবার কি করব, এর পরেরটা আসবো। এবার আমরা কিন্তু এই সাইড দিয়ে ইনভার্সের সময় মনে রাখবো, ইনভার্সের সময় হলো আমরা অপোজিট ডিরেকশনে যাই, এবং ইনভার্স বের করার সবচেয়ে ইজি ওয়ে হলো আগে আমরা নর্মাল কম্পোজিট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা বের করি, এরপর আমরা অর্ডারটাকে চেঞ্জ করি, তার সাথে ইনভার্স অ্যাপ্লাই করি। তো এটা হলো সবচেয়ে ইজিয়ার ওয়ে। আমরা ওইখান থেকে আরো ম্যাথ সামনে দেখবো, তখন হয়তো আরো ক্লিয়ারলি এটা বুঝবো। এবার সেকেন্ডে আসলাম টিএবিসি, তাহলে এইটারও আমার কি করতে হবে, নেগেটিভ ট্রান্সলেশন করতে হবে। আচ্ছা, রোটেশনের জন্য আমরা কি করি, রোটেশনের জন্য আমরা জানি রোটেশন, যদি এটা যেহেতু -90 ডিগ্রি মানে ক্লকওয়াইজ রোটেশন ছিল, এটাকে আমাদের এন্টি ক্লকওয়াইজ মানে 90 ডিগ্রি, পজিটিভ 90 ডিগ্রি রোটেট করতে হবে। আর এটা তো সরি, ওয়াই এর জন্য ছিল। দেন আমাদের শেষ পর্যন্ত আমরা কি করব, এই যে টি এ বি সি, T-A - B - B - C ছিল, তো এই ট্রান্সলেশনটা আমরা যেটা দিয়ে অরিজিনে নিয়ে আসছিলাম ওকে, এইটাকে আবার ব্যাক করার জন্য আমরা কি করব, আবার আমরা ট্রান্সলেট A B C করব। তো এই যদি টোটাল ট্রান্সলেশন এই ম্যাট্রিক্সটা আমরা পি প্রাইমের সাথে মাল্টিপ্লাই করি, দেখো অর্ডারটা কিন্তু উল্টায় গেছে। তো তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা পি পাবো। তো আমাদের কম্পোজিট ট্রান্সফরমেশনের ইনভার্সের সময় সবসময় মনে রাখবা যে লাস্ট যে ট্রান্সফরমেশনটা হচ্ছে সেটা সবার আগে আসবে এবং তার ইনভার্সটা হবে। কারণ কম্পোজিট ট্রান্সফরমেশনে আমাদের আসলে যেহেতু অনেকগুলো ট্রান্সফর্ম করে কিন্তু আমি পি কে পি প্রাইমে আনলাম, তো পি কে পি প্রাইমে আনার জন্য আমার ফার্স্টে আমি একটা ট্রান্সলেট করছিলাম -a -b -c, দেন রিলেশন, দেন আবার ট্রান্সলেশন, দেন আবার ট্রান্সলেশন। তো আমি ব্যাক করার সময় লাস্ট যেটা হয়েছে সেটাকে আমি কি করব, আগে উইথড্র করব, দেন আমার হলো এর পরেরটা, এরকম করে আমরা একটা একটা করে উইথড্র করতে করতে আসবো। উইথড্র করার সিস্টেমটা হলো ইনভার্স করা। তো এই জিনিসটা মাস্ট মনে রাখতে হবে আমাদের ইনভার্সের সময়, ইনভার্সের সময় এটা কিভাবে কাজ করে। তো এইটার জন্যই মেইনলি আমি আজকের ক্লাসটা রাখাই আসলে এই ইনভার্সের এটা দেখানোর জন্য, কারণ তোমাদেরকে তো লাস্ট ক্লাসে দেখাতে চেয়েছিলাম বাট ওই যে ক্লাসটা ক্যান্সেল করতে হলো, এই জন্য ওইটার দেখাতে পারিনি। এত হার্ড কিছু না, বাট মানে জিনিসটা মনে রাখো আর কি তোমরা, যে ইনভার্সটা আমরা কিভাবে করি। আর যদি এটা কেউ ভুলে যাও তাহলে, আমি জানি না তোমরা কেউ আজকে রেকর্ড করতেছো কিনা, মানে একজন রেকর্ড ওপেন করছিল, আমি অ্যালাউ করছি। সো রেকর্ডিং থাকলে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নিও, আমি কিন্তু রেকর্ড করিনি। আর আদারওয়াইজ আপন স্যারে দেখবে ইনভার্স ট্রান্সফরমেশনের একটা তোমাদের লেকচারই দেওয়া আছে, তো সেম জিনিসই ডেসক্রাইব করা ওইখানে, সো জিনিসটা ওইখান থেকে লেকচার ভিডিওটা 30 মিনিটস এর মেবি, ওইটা একটু দেখে নিলেই হবে। সো এটা আপ টু ইউ আর কি, বাট এগুলো ইম্পর্টেন্ট, ইনভার্স কিন্তু তোমাদের সিলেবাসে আছে। আর এখানে আর কি আছে, এখানে হলো পরের প্রবলেমটা আসলে সেম মানে, আচ্ছা এখানে সরি, বি নাম্বারটা কি বলছে, আর রিফ্লেকশন about the line ax minus by plus c equals to 0 followed by scaling e times with respect to the point ab। আচ্ছা, এখানে কিন্তু রিফ্লেকশন অ্যাবাউট একটা লাইন বলা, আবার তারপর একটা স্কেলিংও হচ্ছে ই টাইমস। আচ্ছা, এখানে বলে দেওয়া নাই যে স্কেলিংটা আসলে
কি মানে এইটা কিন্তু একটা আসলে পয়েন্ট বলা এ বি তো তার মানে এটা আসলে এক্স ওয়াই দেওয়া যেহেতু তার মানে কি এটা একটা 2D পয়েন্ট। সো টু ডির জন্য আমরা কিন্তু রিফ্লেকশন অ্যাবাউট এনি লাইন দেখছিলাম। সো এইটাকে এক্স মাইনাস বিওয়াই প্লাস সি কে যদি আমরা ওয়াই কস টু এম এক্স প্লাস বি আকারে লিখতে চাই, তখন আমরা এটার কি হবে, এটা হয়ে যাবে হলো মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ এক্স মাইনাস সি। আর এখান থেকে যদি ওয়াই রাখি শুধু, তাহলে এ বাই বি এক্স আর প্লাস সি বাই বি। তার মানে এখানে কিন্তু আমাদের ভি এর ভ্যালু, মানে আমাদের বি বলতে যেটা কনস্ট্যান্ট টার্ম, সেটা হলো সি বাই বি। আর এম এর ভ্যালু হলো এ বাই বি। তাহলে এম হলো এ বাই বি। তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ বাই বি। তো এইটা আসলে এখানে আরবিট্রারি, তোমরা লাস্টে দেখবা যে এখানে আরবিট্রারি ভ্যালু দেওয়া, এখানে এমন কিন্তু না যে তোমাদের এই জিনিসগুলো আসলে কোনো স্পেসিফিক ভ্যালুর জন্য মানে বের করতে হবে। তো রিফ্লেকশন অ্যাবাউট এনি লাইন কিন্তু আমরা ওইখানে করছিলাম ওয়াই কস টু এক্স প্লাস টু বা এরকম কোন একটা লাইনের জন্য। তো এখন আমরা কি করতেছি, ওইটাকেই জাস্ট এরকম একটা র্যান্ডম একটা আহ, যে কোনো একটা ইকুয়েশনের জন্য বের করতেছি। তো এইটা ট্রাই করো সবাই। বি নাম্বারটা, সি নাম্বারটাও আমি আর দেখাবো না। সি নাম্বারটা মানে আমরা পরের প্রবলেম গুলো দেখবো, এগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে এ নাম্বারটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে আমাদের মাল্টিপল ট্রান্সফরমেশন থাকলে আমরা আসলে কম্পোজিট ট্রান্সফরমেশনটা কিভাবে বানাই, সেটা হলো আমাদের এখানে দেখতে হবে। আচ্ছা, সিটাও একটু বলে দিই। আর 3D রোটেশন অফ 45 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ অ্যাবাউট জেড এক্সিস উইথ রেসপেক্ট টু পয়েন্ট ডিইএফ। তার মানে কি করতে হবে, এই রোটেশনটা যদি আমরা করতে চাই তাহলে ডিইএফ কে আগে আমাদের অরিজিন আনতে হবে, দেন আমরা রোটেট করব, দেন আবার ওকে আগের পজিশন ডিইএফ এ নিব, followed by a uniform scaling of factor 3 with respect to point DEF, and lastly followed by a translation of ABC. তো এইখানে কিন্তু তাহলে অনেকগুলো ট্রান্সফরমেশন হচ্ছে। একটা কি, এক নাম্বারটা হলো আমাদের রোটেশন হচ্ছে উইথ মানে রোটেশন যেখানে থেটা 45 ডিগ্রি আর জেড এক্সিস এর জন্য। তো এটার জন্য কিন্তু আমাদের একটা ট্রান্সলেশন হচ্ছে দুইবার, এরকম একটা কিছু আসতেছে। সেকেন্ডটা আমাকে বলছে যে আমাদের ইউনিফর্ম স্কেলিং হচ্ছে ফ্যাক্টর 3 দিয়ে, তার মানে স্কেলিং ফ্যাক্টর সবার জন্য 3। তো উইথ রেসপেক্ট টু পয়েন্ট ডি এফ, তাহলে যেহেতু অন্য একটা পয়েন্টের রেসপেক্ট হচ্ছে, তো এখানেও আমাদের একটা ট্রান্সলেশন করতে হবে, দেন আমরা স্কেলিং করব, দেন আবার ট্রান্সলেট করে আগের পজিশনে ব্যাক করব। আচ্ছা, এইটা হলো সেকেন্ডটা গেল। লাস্টলি ফলোড বাই ট্রান্সলেশন অফ এবিসি, তাহলে লাস্টে আবার একটা ট্রান্সলেশন হচ্ছে এবিসির জন্য। তাহলে এখানে তিনটা ট্রান্সলেশন হচ্ছে, তাহলে সিকোয়েন্সটা কি হবে, আমরা জানি ফার্স্টেরটা ফার্স্টে আসে, সো ওয়ান আগে আসবে, 1 ইন্টু 2 ইন্টু 3। তো আমাদের ট্রান্সলেশন আমাদের সবার ফার্স্টে আসবে হলো এই ম্যাট্রিক্সটা, ফার্স্ট ট্রান্সলেশন রোটেশন, আবার ওকে ট্রান্সলেশন ব্যাক, দেন আবার একটা ট্রান্সলেট করতেছি ডিইএফ এর জন্য, সেটা স্কেলিং, তারপরে আবার ট্রান্সলেশন, আর লাস্টে হলো আরেকটা ট্রান্সলেশন। তো এখানে আসলে টোটাল 1 2 3 3 2 6 7টা ম্যাট্রিক্স এখানে আসবে। এন্ড এখানে কিন্তু কোনো ভ্যালু বের করতে পারো না, সো এখানে কিন্তু এমন না যে তোমার কোনো ভ্যালু বের করে দেখাতে হবে, সো এটা জাস্ট এখানে কম্পোজিট ফর্মে রাখলেই হবে, কোনো ক্যালকুলেশনের দরকার নেই। একটা ভুল আছে, ঠিক করি। সো এই তো আমাদের 32 নাম্বারে যদি আসি, 32 নাম্বারটা আসলে ক্লাসে আমি বলছিলাম, আরিয়া drew a triangle on coordinate plane with vertices a b c। তিনটা, তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল আছে, তিনটা কোঅর্ডিনেট আছে ট্রায়াঙ্গেল a b c। আমাকে বলছে ইন সিকোয়েন্স এট ফার্স্ট she translated the triangle by -2, 3, then rotate the triangle 90 ডিগ্রি counterclockwise about the origin। আচ্ছা, এটা কিন্তু একটা 2D পয়েন্ট, দেখো সবগুলো পয়েন্ট কিন্তু 2D তে দেওয়া। After that she reflected the triangle on x-axis। আচ্ছা, finally she scaled the triangle uniformly by a factor of 2 about the point 1, -1. After applying this transformation, the new location of the one vertex was found to be AB। আচ্ছা, সো আমার হলো এ বি সি তিনটা পয়েন্ট ছিল। আমি ধরে নিচ্ছি যে আমার এখানে কয়েক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে।
আমরা এখনো দরকার নেই যে কোশ্চেন আসলে কি বলছে আমরা দেখি। তো এই ট্রান্সলেশন করার পরে একটা পয়েন্ট আসলে আমরা পাচ্ছি এ বি তে। আচ্ছা, এখন আমাকে ফার্স্টে বলছে নাও আইডেন্টিফাই দ্য পজিশন অফ দ্য ভার্টিসেস বিফোর দ্য রিফ্লেকশন ইজ অ্যাপ্লাইড। সো আমার রিফ্লেকশনটা কোথায় অ্যাপ্লাই হয়েছে আমরা একটু দেখি। আমাদের ফার্স্টে সে কি করলো, সে হলো আসলে ট্রান্সলেট করছিল, এরপর কি করছে রোটেট করছে, আর দেন সে কি করছে রিফ্লেক্ট করছে। তো রিফ্লেকশনের আগে তাহলে আমাদের দুইটা অপারেশন হচ্ছে, একটা ট্রান্সলেশন একটা রোটেশন। সো আমরা একটু দেখি আমাদের কোশ্চেন কি বলছে, আইডেন্টিফাই দ্য পজিশন অফ দ্য ভার্টিসেস বিফোর দ্য রিফ্লেকশন ইজ অ্যাপ্লাইড। আচ্ছা, তো দ্যাট মিনস অনলি ট্রান্সলেশন এন্ড রোটেশন আর অ্যাপ্লাইড টু ইচ অফ দ্য ভার্টিসেস। তাহলে আমরা এটা কিভাবে করব, ফার্স্টে ট্রান্সলেট করছে -2 -3 দিয়ে, তার সাথে এরপর রোটেট করছে কি 90 ডিগ্রি ক্লক ক্লক কাউন্টার ক্লকওয়াইজ উইথ অরিজিন। তাহলে আমাদের কিন্তু এখানে কোনো ঝামেলাই নেই, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটার সাথে আমি কি করব, একবার এ যে আমাদের ভার্টিক্সটা আছে এটাকে মাল্টিপ্লাই করব, একবার বি কে মাল্টিপ্লাই করবো সেম ম্যাট্রিক্স দিয়ে, একবার সি কে মাল্টিপ্লাই করবো। সো আমি এ প্রাইম একটা পাবো এখান থেকে, এটা থেকে এ প্রাইম পাচ্ছি, এটা থেকে বি প্রাইম পাচ্ছি, আর এটা থেকে সি প্রাইম পাচ্ছি। তো এখানে তাহলে তিনটা আমরা এখানে নতুন তিনটা ভার্টিক্স পাবো। তো এখানে কি করতে বলছিল, অ্যাকচুয়ালি পজিশন অফ দ্য ভার্টেক্স শুধুমাত্র রিফ্লেকশন অ্যাপ্লাই করার আগে কি হচ্ছে ওর ভার্টেক্সের পজিশনটা এটা চাইছেন। তো রিফ্লেকশনের আগে যেহেতু দুইটা অপারেশন হচ্ছে, তো দুইটা দিয়ে আমরা জাস্ট মাল্টিপ্লাই করছি। তো এইটা একটা প্রবলেম গেল। বিতে বলছে রাইট দ্য কম্পোজিট ম্যাট্রিক্স ফর্মুলেশন ফর অল ট্রান্সফরমেশন অ্যাপ্লাইড টু দ্য ট্রায়াঙ্গেল, ইউ ডু নট নিড টু পারফর্ম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো তোমাদেরকে এটা ক্লাসে বলছিলাম যে আমাদের আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পারফর্ম না করতে বললে বা কোনো ক্যালকুলেশন না করতে বললে কিন্তু আমার ক্যালকুলেশন দেখাতে হবে না, শুধু আমরা কি করবো ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লিকেশন আকারে লিখবো। সো আমাদের এখানে তাহলে কম্পোজিট ম্যাট্রিক্স সবগুলা লিখতে বলছে, এবার কিন্তু তোমার সবগুলা লিখতে হবে। ফার্স্টে কি হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে, এরপর রোটেশন হচ্ছে, এরপর তুমি আচ্ছা ফার্স্টে ট্রান্সলেশন দেন তোমার রোটেশন দেন রিফ্লেকশন করছো, রিফ্লেকশন এক্স এক্সিস এর জন্য রিফ্লেকশন করছি আমরা, দেন আমাদের ফাইনালি কি করছে স্কেল করছে 2 দিয়ে উইথ রেসপেক্ট টু অ্যানাদার পয়েন্ট। আচ্ছা, এটা কিন্তু আবার ঝামেলা। তো আমাদের এখানে কি করতে হবে, স্কেল করতে গেলে একবার আমরা ট্রান্সলেট করে ওকে মাইনাস এ এই যে -1 +1 এ আনবো, এরপর আমরা স্কেল করব, তার সাথে আমরা কি করব আবার ওকে স্কেল করে তার আগের পজিশন 1, -1 আনবো। সো টোটাল এখানে তাহলে ম্যাট্রিক্স গুলো কয়টা হচ্ছে, এখানে তাহলে একটা দুইটা তিনটা ছয়টা ম্যাট্রিক্স এখানে হচ্ছে। তো এগুলাকে ম্যাট্রিক্স গুলো আমি তো এখানে জাস্ট নাম লিখলাম, এগুলোকে তোমাদের ম্যাট্রিক্স গুলো মাল্টিপ্লিকেশন আকারে এরকম করে দেখাতে হবে। তো এটার জন্য যেটা করতে পারো, খাতাটাকে একটু মানে তোমাদের ভার্টিক্যালি নিতে পারো। তো ভার্টিক্যালি নিলে দেখবা যে জায়গা হবে, ওইভাবে তখন নিলেই হবে। সরি, হরাইজন্টালি নিতে পারো, হরাইজন্টালি নিলে জায়গা হবে, তখন পাশে পাশে লিখে দিলেই হবে এবং কোনো ক্যালকুলেশন নাই। টিতে বলছে হুইচ জিওমেট্রিক প্রপার্টিজ আর প্রিজার্ভড আফটার ইচ ট্রান্সফরমেশন। কি কি জিওমেট্রিক প্রপার্টি হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, ওরিয়েন্টেশন হতে পারে, ডিস্টেন্স হতে পারে, প্যারালালিজম হতে পারে, লিনিয়ারিটি হতে পারে। তো আমরা ফার্স্ট আমাদের কিন্তু আমরা দেখছিলাম যে আসলে কোন ট্রান্সফরমেশন কোন কোন প্রপার্টি ফলো করে। তো তোমরা এখান থেকে তাহলে প্রথমে সে কি করলো, প্রথমে সে কিন্তু ট্রান্সলেট করছে। তো ট্রান্সলেট করলে কিন্তু আমাদের কি থাকবে না, লিনিয়ারিটি থাকবে না। তো বাকিগুলা মোটামুটি মনে হয় থাকে, ট্রান্সলেশনে লিনিয়ারিটি থাকে না, হ্যাঁ বাকিগুলো থাকবে, লিনিয়ারিটি থাকবে না। তো ওইরকম লিখবা যে এইটা লিনিয়ারিটি ছাড়া বাকি সবই প্রিজার্ভ, এরকম আর কি। তো এইটা আসলে একটা কোশ্চেন যেটা একটু কনসেপচুয়াল, স্লাইড থেকে একটু দেখে নিও যে কোন কোন ট্রান্সফরমেশনের পরে কোনগুলো প্রিজার্ভ থাকে, ওই অনুযায়ী আমাদের লিখতে হবে। এইটা কিন্তু মিডের ফুল কোশ্চেন না, মানে এইটা মিডে একটা কোশ্চেন ছিল, বাট ওইটাকে আমরা লেন্দি করে এখানে তোমাদের প্র্যাকটিস শিটে দিচ্ছি যেন তোমাদের সবটাই কভার হয়। মিডে এখানে ছোট্ট একটা পার্ট খালি ছিল, একটা মানে জাস্ট এখানে একটা পয়েন্টের উপরে মানে এই মানে ম্যাট্রিক্স গুলা মাল্টিপ্লাই করতে বলছিল। তো ওইটা খুব ইজি একটা পার্ট ছিল, আমরা এখানে এক্সট্রা অ্যাড করছি যেন এইটা করলে তোমাদের মোটামুটি সবকিছু প্র্যাকটিস হয়েছে। এতগুলো পার্ট, এবিসি এত পার্টও এখানে ছিল না। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। আমি 33 আর দেখাচ্ছি না, 33 হলো ইনভার্স এর জন্যই। বাট এটা তো তোমাদেরকে অলরেডি বললাম ইনভার্স কিভাবে করে।
34টা আমি একটু বলবো। 34 বলছে a 3D point M is transferred to M prime applying shearing along the y-axis by a shearing factor 12, 21. সো y-axis এ shear হচ্ছে, তাহলে shearing ফ্যাক্টরটা আমার অ্যাপ্লাই হবে x আর z এর উপরে। আমরা জানি যে সিকোয়েন্সিয়ালি নিতে হয়, এখানে লেখা আছে আগের প্রবলেমটা যে আমাদের যদি শেয়ারিং ফ্যাক্টর কোনটা কিসের জন্য এটা মেনশন না করা থাকে, আমরা সিকোয়েন্সিয়ালি এক্স ওয়াই জেড যেটা মানে সিকোয়েন্সিয়ালি আসবে ওই দুটো নিই। যেহেতু ওয়াই এক্সিস এ শেয়ার, তাহলে আমাদের শেয়ারিং ফ্যাক্টর অ্যাপ্লাই হবে এক্স আর জেড এর উপরে। এখানে বলছে 3D পয়েন্ট এম কে আমরা এম প্রাইমে ট্রান্সলেট করলাম কিভাবে? শেয়ার হচ্ছে একটা ওয়াই এক্সিস এর জন্য উইথ শেয়ারিং ফ্যাক্টর এটা, আবার উইথ রেসপেক্ট টু পয়েন্ট এটা। তার মানে কি আমাদের একদিন ট্রান্সলেট করতে হচ্ছে। ইফ দ্য নিউ কোঅর্ডিনেট অফ এম প্রাইম ইজ সামথিং এম এটা, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল কোঅর্ডিনেট অফ এম? সো আমার কিন্তু এটা যদি করতে হয়, আমরা আগে চিন্তা করি যে এম প্রাইমটা বের করার জন্য আমার কি করতে হবে। ফার্স্টে আমার কি হচ্ছে, শেয়ার হচ্ছে অ্যাবাউট এই পয়েন্ট, তাহলে আমি পি অ্যাবাউট এইটাকে যদি আমি এবিসি বলি, আচ্ছা এটাকে লিখি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, সো 33 মাইনাস 44 কমা 55, এইটা হলো আমার শেয়ারিং এখানে, সরি ট্রান্সলেশনটা। এটা করে আমি কি করলাম, অরিজিনে আনলাম। এরপর আমি কি করতে পারবো, শেয়ার অ্যাবাউট আমাকে ওয়াই এক্সিস বলছে, সো ওই ম্যাট্রিক্সটা আমরা লিখলাম। এরপর আমার ওকে কি করতে হবে, আবার ট্রান্সলেট করে তাকে কি করতে হবে, তার এই অ্যাকচুয়াল পজিশন এই -33, 44 আর -55 এ নিতে হবে। সো -33, 44, -55, এটা যদি করি তাহলে হলো আমি এর সাথে যদি এম কে মাল্টিপ্লাই করতাম তাহলে এম প্রাইম পেতাম। বাট আমাকে কিন্তু এম প্রাইম দেওয়া আছে, আমাকে এম বের করতে হবে। তো এই কাজটা একটু আগে আমরা করছিলাম, তার মানে আমাকে এটাকে ইনভার্স করতে হবে। তো ইনভার্স করার সময় আমি কি করব, ফার্স্টে এটা নিব, এটার ইনভার্সটা অ্যাপ্লাই করব। তো এটার ইনভার্সটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, এর ইনভার্সটা অ্যাকচুয়ালি এটাই। সো আমাদের কিন্তু এখানে আলাদা করে কিছু করতে হচ্ছে না। 33 মাইনাস 44 মাইনাস 55, আচ্ছা +55 হয়ে যাবে। তার সাথে শিয়ারিং অ্যাবাউট ওয়াই এক্সিস ছিল। তো আমরা জানি শিয়ারের ইনভার্স কি, শিয়ারের ইনভার্স হলো নেগেটিভ শিয়ার। সো 12 আর 21 শিয়ারিং ফ্যাক্টর ছিল, তাহলে এখন আমরা কি করব, -12 -21 শিয়ারিং ফ্যাক্টর দিয়ে শেয়ার করব। আর লাস্টে ট্রান্সলেট করব কি, আবার লাস্টে ট্রান্সলেট করতেছি হলো, আমরা তো এখান থেকে একটা একটা করে র্যাপ ওপেন করতেছি। তো ফার্স্টে এটা নিচ্ছি, এরপর শেয়ার নিচ্ছি, এরপর এইটার ইনভার্স। এটার ইনভার্স করলে কি আসবে, এটার ইনভার্স হলো -33, 44 আর মাইনাস 55। সো আচ্ছা কোনটায় ভুল হয়েছে, এটা প্লাস হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা মাইনাস হবে। সো আমাদের এইটাও, হুম ঠিক আছে, এটা নেগেটিভ হবে। ঠিক আছে, সো আমরা জাস্ট এইটার কি করলাম, অপোজিটটা করতেছি, ইনভার্সটা করতেছি। সো কি হচ্ছে, জাস্ট শেয়ারিং ফ্যাক্টরটা চেঞ্জ হচ্ছে। এর সাথে যদি আমি এম কে মাল্টিপ্লাই করি, আমরা এম প্রাইম কে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এম পাবো। সো ফার্স্টে যেহেতু আমরা মানে এইটা জাস্ট মনে রাখবো যে আমাদের আসলে যেই সিকোয়েন্সে যাই, ধরো ট্রান্সলেশন এ বি সি তে যদি সি এর সাথে যদি আমি পি কে মাল্টিপ্লাই করে পি প্রাইম পাই, তাহলে যদি আমার এখন পি প্রাইম থেকে পি কে পেতে হয়, তখন আমি কি করব, ফার্স্টে এ এর ইনভার্স নেব, ইনভার্স ট্রান্সলেশন। এরপর কি বি এর ইনভার্স ট্রান্সলেশন করব, পি এর ইনভার্স ট্রান্সলেশন করব, তার সাথে পি প্রাইম কে মাল্টিপ্লাই করবো, তাহলে আমি পি পাবো। সো এইটা যদি মনে রাখো তাহলে আমার মনে হয় না আর কোনোটা মানে প্রবলেম হওয়ার কথা আর কি। সো ইনভার্স কম্পোজিটের সময় আমরা সিঙ্গেল এক একটা করে, অর্ডারটা সেম থাকবে, জাস্ট একটা একটা করে আমার সিঙ্গেল ট্রান্সফরমেশনের ইনভার্স করতে হবে। থার্টি ফাইভ হলো তোমাদের আসলে কম্পোজিট ট্রান্সফরমেশন থেকে কিভাবে আমরা আসলে মানে এখানে ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে কিভাবে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স বানাতে হয় এটা আমি দেখাবো না, এটা স্লাইডে দেয়া আছে এরকম টাইপের। এগুলো যদি কেউ প্রবলেম ফেস করো পরে আমাকে স্ল্যাকে নক করে, আমি তখন হয়তো বলে দিব, বা তোমাদের ডিসকাশন চ্যানেলে, জেনারেল চ্যানেলে তোমরা ডিসকাস করতে পারো নিজেদের মধ্যে। বাট এগুলো আসলে ধরে ধরে এগুলো আমি ক্লাসে পড়ানোর সময় বলে দিচ্ছি, তো আলাদা করে আর এইভাবে বলবো না। বাট এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এই ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা ইকুয়েশন বানাতে পারি, ইকুয়েশন থেকে কিভাবে ম্যাট্রিক্স বানাতে পারি,
এগুলা মাস্ট আমাদের জানতে হবে। সো এগুলা কিন্তু তোমাদেরকে আগেও বলছি ক্লাসে যে এইগুলো কিন্তু মাস্ট আমাদের মনে রাখতে হবে। 36 নাম্বারটা হলো এখানে লাস্ট আমাদের এই প্র্যাকটিস শিটের ম্যাথ। এই 36 নাম্বারটা কিন্তু তোমাদের আসলে ছিল মানে গত লাস্ট মিডের কোশ্চেন এটা। সো এইখানে যদি একটু দেখো এই কোশ্চেনটা একটু পড়ো সবাই। বলছে আর রোবট ইজ পজিশন এট 203। সো একটা রোবটের পজিশন বলে দেওয়া আছে এটা, with the end point of its hand 2 minus 2 1. The robot wants to grab a fruit located at 12:5:30. সো আমার মেইন টার্গেট হলো এখানে ফ্রুটের পজিশনটা, ফ্রুটের পজিশন এইটা। To achieve this, it performs the following transformation sequentially on its hands end point. আচ্ছা, হ্যান্ডের এন্ড পয়েন্ট কোথায়? হ্যান্ডের এন্ড পয়েন্ট হলো এই 2 minus 2 1 এ আছে। আচ্ছা, কি কি কাজ করে? রোটেশন করতেছে। At first, the hand's end point is rotated 90 degree counterclockwise around x axis, using the robot's position as the center of rotation. তাহলে এইটার রেসপেক্টে আমি কি করতেছি? আমার হলো এটার রেসপেক্টে একে রোটেট করতে হবে। আচ্ছা, কাকে রোটেট করব আমি? এই হ্যান্ডের এন্ড পয়েন্ট এটাকে আমি রোটেট করব। ওকে, এইটা তাহলে হলো আমাদের পয়েন্ট পি, যেটাকে আমার কি করতে হবে? আমি যদি ফলটাকে গ্র্যাব করতে মানে ফ্রুট যেটা আমার আছে, ফ্রুটটা ধরো এই পজিশনে আছে, তোমার হাত আছে হলো এই পজিশন। তো তুমি এই ফলটাকে গ্র্যাব করতে হলে কি করতে হবে? তোমার হাতটা অবশ্যই এখানে আসতে হবে। সো আমার টার্গেট হলো পি, মানে এগুলোকে সবগুলোকে ট্রান্সফরমেশন করে সামহাউ ওইটা ইকুয়ালস টু যেন এটা লিখতে পারি। সো আমার ফার্স্ট কাজ কি বলতেছে? ফার্স্ট হলো রোটেট করতেছি আমি এক্স এক্সিস এর জন্য কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি। সো এখানে কি বলছে? রোবটের পজিশনটা সেন্টার অফ রোটেশন ধরে। সো 203 কে তাহলে আমি সেন্টার অফ রোটেশন ধরছি। তাহলে আমার ফার্স্ট কাজকে কি হবে? ফার্স্টে হলো -2 0 -3 করে ট্রান্সলেট করে ওকে আমি অরিজিনে আনবো। অরিজিনে এনে আমি রোটেশন অ্যাবাউট থিটা এক্স এটা আমি অ্যাপ্লাই করতে পারবো। আবার ওকে আমার কি করতে হবে? আগের পজিশনে ব্যাক করতে হবে। সো 203 তে আবার ব্যাক করতে হবে। সো 203 এইটুকু করলে আমার ফার্স্ট টাস্ক ডান, ফার্স্ট এর ম্যাট্রিক্সটা ডান। তো এটার নাম ধরো আমি দিলাম M1। আচ্ছা, এবার আমাকে বলছে স্কেলিং করতে। দ্য হ্যান্ডস এন্ড পয়েন্ট ইজ স্কেলড বাই সাম ফ্যাক্টরস অফ এই সামথিং এগুলো। আচ্ছা, হ্যান্ডের যে এন্ড পয়েন্টটা ছিল এটাকে যখন আমি স্কেলিং করতেছি, এইটাও কিন্তু আমাদের কি হচ্ছে? এই স্কেলিংটাও কিন্তু আমাদের আসলে এখানে বলে দেওয়া নাই যে এই রোবটের পজিশনটাকে সেন্টার করে, বাট এটা তোমার বুঝে নিতে হবে। যেহেতু রোবটের পজিশনটা কি আছে? 203 তে আছে, তাহলে অরিজিনে নাই। তাহলে আমার ওকে যদি ধরে আমি সেন্টার মানে স্কেল করি, তাহলে আমাদের কি হচ্ছে? এখানে ফার্স্টে আবার আমাদের একটা ট্রান্সলেট করতে হবে কি? এই -2 0 -2 0 -3 ট্রান্সলেট করলাম, স্কেল করতেছি। দেন আমরা কি করতেছি? ট্রান্সলেশন স্কেলিং এ কিন্তু এখানে বা আমাকে ফ্যাক্টর গুলো বলা না। তো আমি স্কেলিং এর ম্যাট্রিক্সটা কিভাবে রাখবো? স্কেলিং এর ম্যাট্রিক্সটা ধরো A 0 0 0 0 B 0 0 এরকম এইভাবে করেই রাখবো। আচ্ছা, আবার ওকে কি করলাম? আগের পজিশনে নিলাম 203। সো এটা হলো আমাদের M2। লাস্টে কি বলছে? লাস্টলি দ্য রোবট ইটসেলফ ইজ ট্রান্সলেটেড বাই 10 0 15। আচ্ছা, তো আমাদের লাস্টে শুধুমাত্র একটা ট্রান্সলেশন 10 0 15। তো আমি এখানে তো আসলে ট্রান্সলেশনে তো আর কোনো মানে সেন্টারে আনার কিছু নাই, তো এইটা জাস্ট আমাদের M3। তো 3 টাইপের ট্রান্সফরমেশন হচ্ছে। কি বলছে? ব্রিংিং দ্য হ্যান্ডস এন্ড পয়েন্ট টু দ্য ফ্রুটস পজিশন সো দ্যাট ইট ক্যান গ্র্যাব দ্য ফ্রুট। তাহলে এখন কিন্তু আমার এই যে আমাদের হ্যান্ডের যে এন্ড পয়েন্টটা ছিল, এইটা এখন আমার কি হচ্ছে? এই টোটাল সবগুলো ম্যাট্রিক্স যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? ফার্স্টে M1 আসবে, ফার্স্টে এই যে আমাদের রোটেশনের পার্টটা আসবে। তারপর আমরা কি করছি? M2 মানে আমাদের স্কেলিং এর পার্টটা আসছে, তার সাথে আমরা মাল্টিপ্লাই করতেছি M3। এই সবগুলোর সাথে যদি আমাদের এই হ্যান্ডের পয়েন্টটা এখন মাল্টিপ্লাই করি, তাহলে আমি F পাবো, মানে ফ্রুটের পজিশনটা পাবো। তো তাহলে আমার কিন্তু ফাইনাল পয়েন্টটাও দেওয়া আছে, মানে এক কারেন্ট পয়েন্টটাও দেওয়া আছে। আমাকে এখানে আসলে বের করতে হবে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এস। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে করে দিচ্ছি না, আমি অলমোস্ট পুরাটাই করে দিচ্ছি, আমি জাস্ট এইটুকু বলবো
এই যে ম্যাট্রিক্স গুলো তোমরা এখান থেকে পাচ্ছ, এগুলোকে আমরা মাল্টিপ্লাই করব পি এর সাথে। মাল্টিপ্লাই করলে আমার এখানে ধরো একটা ম্যাট্রিক্স আসবে। ম্যাট্রিক্সটা কিন্তু তোমাদের সবগুলো ভ্যালু আসবে না, এস এর যে এই যে তোমরা এবিসি ধরছিলা, ফ্যাক্টর দিয়ে তোমাদের ম্যাট্রিক্সটা আসবে। এইটা ইকুয়ালস টু আমরা কি লিখবো, এই যে 12 5 13, সো 12 5 13 1, এইটা। তো এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো ইকুয়ালস টু, তাহলে আমরা কি পাবো, একটা ইকুয়েশন পাবো। তো এই ইকুয়েশন গুলো যদি আমরা সলভ করি, তাহলে আমরা ফাইনালি স্কেলিং এর ফ্যাক্টর গুলো আইডেন্টিফাই করতে পারবো। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই এটা প্র্যাকটিস করবা মাস্ট। এন্ড যদি কারো কোনো প্রবলেম থাকে, যদি মনে হয় যে বুঝতেছো না, তাহলে আমাকে আস্ক করো, স্লাইকে আমি করে দিব। বাট আমি আসলে অলমোস্ট পুরোটাই করে দিতে, এটা আসলে লাস্ট সেমিস্টার মিড, ওই যে যেটা বললাম যে মিডের কোশ্চেন। তো এইখানে কিন্তু মানে তোমাদের সবগুলো কনসেপ্ট এখানে কভার হচ্ছে মোটামুটি, যে আমাদের ইকুয়েশন থেকে কিভাবে আমরা আসলে একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে ইকুয়েশন বিল্ড করতে পারি, তো ওগুলো কিন্তু তোমাদের জানতে হচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো ইকুয়ালস টু এখানে এক একটা মানে কি হচ্ছে এই পয়েন্ট গুলো। সো আমাদের এইটা ধরো এরকম যদি আসে, ধরো এক্স প্লাস 2y, এইটা ইকুয়ালস টু ধরো 12 আসে, তাহলে তুমি কি করবে, এক্স প্লাস 2y ইকুয়ালস টু 12, এইটা একটা তুমি ফাংশন পাচ্ছ। এখানে ধরো ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু ধরো আরেকটা পাচ্ছ 13, তার মানে কি ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 13। তো এগুলোকে যদি তুমি সলভ করো, তাহলে আসলে তুমি পেয়ে যাবে যে এখানে স্কেলিং এর ফ্যাক্টর গুলো কি হবে। তো সবাই এটা ট্রাই করো আর কি। তো এই হলো মানে মোটামুটি আসলে তোমাদের এখানে যা যা টপিক ছিল। আর আরেকটা কোশ্চেন এখানে লাস্টে বলছে, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, সেটা হলো এক্সপ্লেইন দ্য ওয়েদার স্কেলিং ইউনিফর্ম অর নন ইউনিফর্ম। তুমি যদি দেখো, ফাইন্ড আউট করে এখানে সবগুলো স্কেলিং এর ফ্যাক্টর সেম, তার মানে ইউনিফর্ম, আর আদারওয়াইজ হলো নন ইউনিফর্ম। এটাই আর কি। এটাও ফুল আসলে মিডে ছিল না, আমরা এখানে হালকা একটু চেঞ্জ করে এখানে দিছি, যে মানে আরো যেন টপিক কভার হয় এই জন্য আর কি। তো এখন বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই যেহেতু, তো তাহলে আমরা ক্লাস এখানে এন্ড করতেছি। বেস্ট অফ লাক। মানে আসলে অনেকগুলা ম্যাথ এখানে, এখন আমি এগুলা এতগুলা বলছি দেখে তোমাদের এরকম মনে হচ্ছে, বাট আসলে